আসসালামু আলাইকুম। আজ থাকছে রবার্ট ব্লচের জনপ্রিয় হরর ফিকশন উপন্যাস 'সাইকো'র দ্বিতীয় পর্ব। সঙ্গে আমি আছি তোহা জাহান। সাথে থাকুন র্যান্ডম প্রলিফিক চ্যানেলের। তো শুরু করছি 'সাইকো' দ্বিতীয় পর্ব। মাকে ছাড়া সে যেমন অচল, মাও তাকে ছাড়া এক পা চলতে পারবে না। আবার উপলব্ধি করল নরমান। হতে পারে মার মাথা খারাপ, কিন্তু পাখি মায়ের মতো সেই তো নরমানকে সমস্ত বিপদ থেকে রক্ষা করে চলেছে। কিন্তু মার সাহায্য তার এখন বড় দরকার। জলার পাক ক্রমশ গলার কাছে এসে পৌঁছল। ঠোঁটে স্পর্শ পেল কুৎসিত দুর্গন্ধময় জিনিসটার। মুখ হা করল নরমান। তীব্র আকুতি বের হয়ে এলো গলা থেকে। মা, মাগো, আমাকে বাঁচাও। ঘুম ভেঙে গেল নরমান বেটসের। ঘামে সমস্ত শরীর ভিজে জবজবে। ও তাহলে এতক্ষণ স্বপ্ন দেখছিল? হঠাৎ কপালে নরম ঠান্ডা হাতের ছোঁয়া পেল নরমান। ভয় নেই বাবা। মায়ের কণ্ঠ ভেসে এলো বিছানার পাশ থেকে। এই তো আমি। চোখ মেলতে চাইল নরমান। বলল, মা, তোমাকে আমি। কিন্তু মা ওর চোখের ওপর হাত বুলিয়ে বলল, সব জানি আমি, সবই দেখেছি। তুমি কি ভেবেছিলে তোমাকে এভাবে ফেলে চলে যাব আমি? তুমি যা করেছো ঠিকই করেছো নরমান। এখন আর কোনো চিন্তা নেই। মায়ের আশ্বাসবাণী শুনে নিশ্চিন্ত হলো নরমান। আবার ঘুমের মধ্যে তলিয়ে যেতে যেতে ভাবল, সত্যিই তো, আর কোনো চিন্তা নেই। তাকে রক্ষা করার জন্য মা তো রয়েছেই। নরমান সিদ্ধান্ত নিল আজ রাতের ঘটনা নিয়ে সে আর কোনো দিন কোনো কথা বলবে না। মাকে পাগলা গারদে পাঠানোর চিন্তাটাও বাদ দিল সে। মা যাই করুক, নরমানের কাছেই সে থাকবে। এখানেই তার একমাত্র জায়গা। মা পাগল হোক আর যাই হোক, নরমানের সব কিছু বলতে একমাত্র সেই। তার দুনিয়া বলতে আছেই তো এই মা। মা তার কাছেই আছে। এই অনুভূতি পরম নিশ্চয়তা দিল নরমানকে। গভীর ঘুমের অন্ধকারে তলিয়ে গেল। 6 শুক্রবার সন্ধ্যায় একটি আশ্চর্য ঘটনা ঘটল ফেয়ারওয়েল শহরের একমাত্র হার্ডওয়্যারের দোকানে। মৃত অত্তরিনো রেসপিগি ফিরে এলেন দোকানের মালিক স্যাম লুমিসের কাছে। তার বিখ্যাত ব্রাজিলিয়ান ইমপ্রেশন গানটি গাইতে লাগলেন। স্যাম মুগ্ধ হয়ে তার গান শুনতে লাগল। গান বাজনা ভালোবাসে স্যাম। ক্লাসিক গানগুলো একা শুনে মজা নেই, সবাইকে নিয়ে শুনতে হয়। কিন্তু ফেয়ারওয়েলের নাগরিকরা ধ্রুপদ সঙ্গীতের মর্যাদা বোঝে না। জুকবক্সে পয়সা ফেলে ধুমধারাক্কা গান শোনা কিংবা টেলিভিশন খুলে তার সামনে বসে থাকাই তাদের কাছে চিত্ত বিনোদন। সুতরাং রেডিওতে অত্তরিনো না কে কী গান গাইল তা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। স্যাম লুমিস তার প্রতিবেশীদের কথা ভেবে মনে মনে হাসল। অবশ্য এজন্য সে ওদের কাউকে দোষারোপ করে না, বরং ওরা তাকে নিজের মতো করে থাকতে দিচ্ছে বলে সে ওদের প্রতি কৃতজ্ঞ। সে নিজেও ওদের পছন্দ অপছন্দের ব্যাপারে কখনো নাক গলায় না। যে যারটা নিয়ে ভালোই আছে। এইসব ভাবতে ভাবতে আর গান শুনতে শুনতে স্যাম তার বড় খতিয়ান বইটি নিয়ে বসল। দোকানের পেছন দিকে ছোট্ট খুপড়ির মতো একটা ঘর। এখানেই থাকে স্যাম। থাকতে খুব অসুবিধা হয়, কিন্তু বাস্তবতাকে বাধ্য হয়ে মেনে নিয়েছে সে। রান্নাবান্নার কাজটাও এখানেই সেরে নেয় সে। কষ্টগুলোকে খুশি মনে মেনে নিয়েছে স্যাম। জানে আর বেশি দিন তাকে এভাবে কষ্ট করতে হবে না। দিন তার শিগগিরই ফিরবে। খতিয়ান বইতে চোখ বোলাতে বোলাতে
এরকমই মনে হলো স্যামের। এ মাসেই সে আরও $1,000 দেনা থেকে মুক্ত হতে পারবে, আর সামনের দিনগুলোতে ব্যবসাপাতি আরও জমে উঠবে বলে আশা করছে সে। একটা কাগজে হিসেব নিকেশ করতে করতে মেরির কথা খুব মনে পড়ল স্যামের। মেরি তার ব্যবসা ক্রমাগত উন্নতির কথা শুনলে খুব খুশি হয়ে উঠত। ওকে নিয়ে বেচারির বড্ড চিন্তা। বেশ কিছুদিন ধরে ওর মন খারাপ। তার ইদানিংকার চিঠিতে প্রায়ই হতাশার সুর লক্ষ্য করেছে স্যাম। বেশ কয়েকদিন ধরে মেরির কোনো চিঠিও পাচ্ছে না সে। গত শুক্রবারও সে একটি চিঠি লিখেছে, কিন্তু এখনো জবাব আসেনি। হয়তো অসুস্থ হয়ে পড়েছে ও। কিন্তু মেরির অসুখ হলো তো ওর ছোট বোন লীলা না কি যেন নাম, সে অন্তত একটি খবর দিত। খুব সম্ভব মেরি হতাশাজনিত কারণেই লিখছে না। অবশ্য সেজন্য স্যাম তাকে দোষ দেয় না, কারণ অনেক দিন ধরে যুদ্ধ করতে করতে মেরি ক্লান্ত। কিন্তু যুদ্ধ তো স্যামও করছে। যুদ্ধ না করে বেঁচে থাকার অন্য কোনো উপায় নেই। মেরি এটা জানে, আর জানে বলেই সে তাদের সুখের দিনের জন্য অপেক্ষা করতে রাজি হয়েছে। মেরির কথা মনে পড়তেই মন খারাপ হয়ে গেল স্যামের। ওকে দেখার জন্য বুকটা হু হু করে উঠল। ববকে এখানকার চার্জে দিয়ে কয়েকদিনের জন্য মেরির কাছ থেকে ঘুরে এলে মন্দ হয় না। যাওয়ার কথা আগের থেকে জানাবে না সে। হঠাৎ উপস্থিত হয়ে চমকে দিবে তার প্রেমিকাকে। দীর্ঘশ্বাস ফেলল স্যাম। মাঝে মাঝে ওর মনে হয় মেরির সঙ্গে নিজেকে জড়িয়ে সে হয়তো ভুলই করেছে। পরস্পরকে ওরা কতটুকুই বা চেনে অথবা জানে। গত বছর মেরি এখানে এসেছিল দিন 2-এর জন্য। তারপর থেকে আর কাছাকাছি হওয়ার সৌভাগ্য হয়নি কারো। শুধু চিঠি লেখিই চলছে এখন পর্যন্ত। চিঠিতে অন্য এক মেরিকে আবিষ্কার করেছে সে। অস্থির, মুডি। তার পছন্দ অপছন্দের ব্যাপারগুলো কখনো কখনো বাড়াবাড়ি মনে হয়েছে স্যামের। কাঁধ ঝাঁকালো স্যাম। ওর আজ হয়েছেটা কি? কিসব উল্টাপাল্টা ভাবছে। আসলে সুরের বিষণ্ণ ছোঁয়া হঠাৎ ওকে আবেগপ্রবণ করে তুলেছে। চেয়ারটা পেছনে ঠেলে উঠে দাঁড়ালো ও। এই সময় আওয়াজটা কানে এলো স্যামের। শব্দটা আসছে সামনের দরজা দিয়ে। কে যেন দরজার হাতল ধরে টানছে। আজকের জন্য দোকান বন্ধ করে দিয়েছিল স্যাম। তবে যেই আসুক না কেন, সে অচেনা কেউ হবে। কারণ স্থানীয় লোকজনের জানা আছে স্যাম কখন তার দোকান বন্ধ করে। তাদের কিছু দরকার হলে আগে ফোন করত, তারপর আসতো। তাছাড়া আগন্তুক যেভাবে দরজা ধরে টানাটানি করছে, তাতে ওটার হাতল খুলে না যায়। দ্রুত পায়ে দোকান ঘরের দিকে এগোলো স্যাম। পকেট থেকে চাবি বের করতে করতে বলল, দাঁড়ান ভাই, দাঁড়ান, খুলছি আমি দরজা। তালায় চাবি ঢুকিয়ে একটানে সে খুলে ফেলল দরজা। চৌকাঠে দাঁড়িয়ে আছে সে। রাস্তার আলো তীর্যকভাবে পড়ছে তার ওপর। ছায়ামূর্তিকে চিনতে পেরে বিস্ময়ে হা হয়ে গেল স্যাম। পা বাড়ালো সামনে। পরক্ষণে 2 হাত দিয়ে জড়িয়ে ধরল তাকে। মেরি, ফিসফিস করে বলল স্যাম। চুমু খাওয়ার জন্য মুখ নামালো সে। টের পেল আলিঙ্গনাবদ্ধ শরীরটা শক্ত হয়ে উঠেছে। হাত দিয়ে তাকে ঠেলতে শুরু করলো সে। কিন্তু স্যাম আরো জোরে চেপে ধরায় দমাদম ঘুষি মারতে লাগলো সে স্যামের চওড়া বুকে। স্যাম অসম্ভব রকম বিস্মিত হলো এই অপ্রত্যাশিত আচরণে।
আমি মেরি নই, হাঁপাতে হাঁপাতে বলল মেয়েটি। আমি লীলা। লীলা? স্যাম পিছিয়ে গেল এক পা। মানে মেরির ছোট বোন? লীলা মাথা ঝাঁকালো। এবার স্যাম ভালো করে দেখতে লাগলো লীলাকে। মেয়েটির চুল মেরির মতোই বাদামি, তবে আরও হালকা। চ্যাপ্টা নাক, চওড়া চোয়ালের লীলা তার বোনের চেয়ে উচ্চতায়ও সামান্য খাটো লক্ষ্য করল সে। আর ফিগারও অনেক স্লিম। দুঃখিত, বিড়বিড় করে ক্ষমা প্রার্থনা করল স্যাম। আমি আসলে আবছা আলোতে তোমাকে চিনতে পারিনি। ঠিক আছে, বলল লীলা। ওর কণ্ঠ মেরির চেয়ে নরম আর নিচু। এসো, ভেতরে এসো। এ মানে, লীলা পায়ের কাছে ওর সুটকেসটার দিকে তাকিয়ে ইতস্তত করছে দেখে স্যাম বলল, ওটা আমি নিচ্ছি, তুমি ভেতরে এসো, পেছন দিকে আমার ঘর। লীলা নীরবে স্যামকে অনুসরণ করল। স্যাম তার ঘরে ঢুকে রেডিও বন্ধ করার জন্য হাত বাড়াল। বাধা দিল লীলা। না থাক, বলল সে। সুরটা চেনার চেষ্টা করছি। ভিলা লোবোস? রেসপিগির ব্রাজিলিয়ান ইমপ্রেশন। ও আচ্ছা, ওটা আমাদের স্টকে নেই। স্যামের মনে পড়ল লীলা একটি রেকর্ড শপে কাজ করে। তুমি গান শুনবে নাকি কথা বলবে? ঠিক আছে, বন্ধ করেন ওটা, তাহলে ভালোভাবে কথা বলা যাবে। রেডিও বন্ধ করে লীলার সামনে দাঁড়ালো স্যাম। বসো, কোটটা খুলে আরাম করে বসো। ধন্যবাদ, আমি বেশিক্ষণ বসার জন্য আসিনি। আমাকে আবার ঘর খুঁজতে বেরোতে হবে। ঘুরতে এসেছো? শুধু আজ রাতের জন্য, কাল সকালে চলে যাব। আমি মেরিকে খুঁজতে এসেছি। কাকে খুঁজতে এসেছো? বিস্মিত হয়ে লীলার দিকে তাকালো স্যাম। কিন্তু ও এখানে আসবে কি করতে? সেটাই তো আপনার কাছে জানতে চাই আমি। আরে, আমি তা কি করে বলবো? মেরি এখানে আসেনি তো। আগে এসেছিল, মানে সপ্তাহখানেক আগে। না তো, ওর সঙ্গে আমার শেষ দেখা হয়েছে গত গ্রীষ্মে। কিন্তু কী ব্যাপার লীলা, মেরির কি হয়েছে? জানি না, আমি কিছু জানি না। কোলের উপর রাখা হাত দুটোর দিকে এক দৃষ্টিতে চেয়ে রইল লীলা। ঘরের উজ্জ্বল আলোতে স্যাম লক্ষ্য করল লীলার চুল আসলে বাদামি নয়, বরং সোনালিই বলা চলে। আর মেরির সঙ্গে ওর চেহারায় বলতে গেলে কোনো মিলই নেই। প্লিজ, অনুনয় করল স্যাম, আমাকে সব খুলে বলো। মুখ তুলে চাইল লীলা। বাদামি চোখ দুটো স্যামের চোখে রেখে বলল, মেরি এখানে আসেনি, আপনি কি জানেন তো? অবশ্যই, বেশ কিছুদিন ধরে ওর কোনো চিঠিপত্রও পাচ্ছি না আমি। আমি খুবই চিন্তায় পড়েছিলাম, কিন্তু তুমি এসে হঠাৎ এসব কি বলছো লীলা? ঠিক আছে, আপনার কথা আমি বিশ্বাস করলাম, কিন্তু মেরির সম্পর্কে খুব বেশি কিছু খবর বোধহয় আপনাকে দিতে পারবো না। গভীর করে শ্বাস টানল লীলা, তারপর বলতে শুরু করলো। 1 সপ্তাহ ধরে মেরির সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। আমি ডালাসে গিয়েছিলাম দোকানের জন্য কিছু মালপত্র কিনতে। অফিসের কাজ শেষ করে সোমবার ভোরে বাড়ি পৌঁছি আমি, কিন্তু দেখি মেরি বাসায় নেই। প্রথমে ভেবেছি অফিসের কাজে ও হয়তো আজ একটু সকাল সকাল বেরিয়েছে, পরে আমাকে ফোন করবে। কিন্তু দুপুরেও ওর ফোন এলো না দেখে চিন্তা হয় আমার। ওর অফিসে ফোন করলাম আমি। মেরির বস মিস্টার লোরি বললেন মেরি নাকি সকালে অফিসেই যায়নি। শুক্রবার বিকেলে
অফিস থেকে বেরোবার পর থেকে তার কোনো খোঁজ নেই। ১ মিনিট, বলল স্যাম। ব্যাপারটা ভালো করে বুঝতে দাও আমাকে। তুমি বলতে চাইছো ১ সপ্তাহ ধরে মেরি নিখোঁজ? হ্যাঁ। তাহলে আমাকে আগে কেন খবর দেওয়া হয়নি? রাগের চোটে উঠে দাঁড়ালো স্যাম। কর্কশ সুরে বলল, আমাকে ফোন করনি কেন তুমি? পুলিশে জানিয়েছ? স্যাম, আমি এসবের কিছুই তুমি করনি। সারা সপ্তাহ ধরে মেরির জন্য এক ঠায় অপেক্ষা করেছ। তারপর আমার কাছে জানতে এসেছ ও এখানে এসেছে কিনা? আশ্চর্য। আমি ভেবেছি মেরি বোধহয় আপনার এখানে এসেছে। আপনারা দুজনে মিলে প্ল্যান করেছেন। কিসের প্ল্যান? সেটাই তো আমি জানতে চাই। দরজার কাছ থেকে ভেসে এলো নরম একটা কণ্ঠ। চমকে তাকালো ওরা। লম্বা রোগা একটি লোক দাঁড়িয়ে আছে চৌকাঠে। তার মাথায় ছাই রঙের স্টেটসন হ্যাট। বরফের মতো শীতল নীল একজোড়া চোখ স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে ওদের দিকে। আপনি কে? ছোটখাটো একটা গর্জন ছাড়ল স্যাম। এখানে এলেন কি করে? সামনের দরজাটা খোলা ছিল। একটা খবর জানার জন্য আপনার কাছে এসেছিলাম। কিন্তু মিস ক্রেন দেখি আগেভাগেই আমার প্রশ্নটা আপনাকে করে ফেলেছেন। অবশ্য তাতে কোনো অসুবিধে নেই। জবাবটা আপনি আমাদের দুজনকেই দিতে পারেন। কিসের জবাব? বিস্মিত হলো স্যাম। বলছি। লম্বা লোকটি ভেতরে ঢুকলো। ছাইরঙা জ্যাকেটের মধ্যে হাত ঢুকালো। স্যাম ভাবল সে বুঝি পিস্তল বের করতে যাচ্ছে। আত্মরক্ষার ভঙ্গিতে তার হাত ওপরে উঠে গেল। কিন্তু পকেট থেকে আগন্তুককে ওয়ালেট বের করতে দেখে শরীরের পাশে হাত দুটো আবার ঝুলে পড়ল। ওয়ালেট খুলল ছাইরঙা জ্যাকেট। একটা আইডেন্টিটি কার্ড জনের দিকে এগিয়ে দিয়ে বলল, আমার নাম অ্যারবোগাস্ট, মিল্টন অ্যারবোগাস্ট। প্যারিটি মিউচুয়ালের লাইসেন্সপ্রাপ্ত গোয়েন্দা। বর্তমানে লরি এজেন্সির পক্ষে কাজ করছি, যেখানে আপনার গার্লফ্রেন্ড চাকুরি করেন। আমি জানতে এসেছি আপনি এবং আপনার বান্ধবী মিলে $40,000 দিয়ে কী করেছেন? 7। ছাইরঙা স্টেটসন হ্যাটটি টেবিলের ওপর, জ্যাকেটটি ঝোলানো চেয়ারে। মিল্টন অ্যারবোগাস্ট তার তৃতীয় সিগারেটটি অ্যাশট্রেতে গুজে দিয়ে চতুর্থটি ধরালো। আচ্ছা, বলল সে, আপনি তাহলে দাবি করছেন যে গত সপ্তাহে ফেয়ারওয়েলের বাইরে যাননি। কিন্তু আমি খবর নেব স্যাম। মিথ্যা বললে কিন্তু ধরা পড়ে যাবেন। স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদ করলেই আমি জানতে পারবো আপনি সত্য কথা বলেছেন কিনা। সিগারেটে একটা টান দিয়ে আবার শুরু করলো সে। কিন্তু মেরি আপনার সঙ্গে দেখা করতে এসেছিলেন কিনা এতে তা প্রমাণিত হয় না। রাতে আপনার দোকান বন্ধ হওয়ার পর তিনি আসতে পারেন, যেমন মিস ক্রেন আজ এসেছেন। দীর্ঘশ্বাস ফেলল স্যাম। কিন্তু সে আসেনি। দেখুন, লীলার কাছে আপনি সবই শুনেছেন। মেরির কাছ থেকে অনেক দিন ধরে কোনো চিঠিপত্রও পাচ্ছিলাম না। গত শুক্রবার তার কাছে আমি একটি চিঠি লিখি, আর ওই দিনই সে নিখোঁজ হয়ে যায়। ও আমার কাছে আসছে জানলে কি আর ওকে চিঠি লিখতে যেতাম? পুরো ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য আপনি এটা করে থাকতে পারেন। খুবই বুদ্ধিমানের মতো কাজ এটা। আড়ষ্ট ঘাড় ঘষতে ঘষতে স্যাম বলল, অত বুদ্ধিমান আমি নই। টাকার ব্যাপারে আমি কিছুই জানি না। আপনার কথা শুনে মনে হচ্ছে এমনকি মিস্টার লোরিও জানতেন না ওদিন বিকেলে তিনি $40,000 পাবেন। সেক্ষেত্রে মেরির ওই টাকার কথা জানার প্রশ্নই ওঠে না।
তাহলে আমরা কিভাবে দুজনে মিলে টাকা মেরে দেওয়ার প্ল্যান করলাম? টাকা মেরে দেওয়ার পর তিনি আপনাকে কোথাও থেকে ফোন করে থাকতে পারেন ওই রাতেই এবং আপনাকে তার কাছে চিঠি লেখার কথাও বলতে পারেন। এখানকার ফোন কোম্পানিতে তাহলে খোঁজ নিয়ে দেখুন। বিরক্ত হলো স্যাম। গত 1 মাসে আমার কাছে লং ডিস্টেন্সের কোনো ফোন আসেনি। মাথা দোলালো অ্যারবোগাস্ট। তাহলে উনি হয়তো আপনাকে ফোন করেননি, কিন্তু তিনি সোজা গাড়ি চালিয়ে আপনার কাছে এসেছেন, সব কথা খুলে বলেছেন এবং পরিস্থিতি ঠান্ডা হওয়ার পর আপনার সঙ্গে মিলিত হওয়ার পরিকল্পনা করেছেন। ঠোঁট কামড়ালো লীলা। আমার বোন চোর নয়, তার সম্পর্কে ওভাবে কথা বলার কোনো অধিকার আপনার নেই। সে সত্যি টাকা নিয়েছে কিনা এ ব্যাপারে আপনার হাতে কোনো প্রমাণ নেই। হয়তো মিস্টার লোরি নিজেই টাকাটা নিয়ে এখন মেরিকে দোষী করে এই আজগুবি গল্পটা তৈরি করেছেন। দুঃখিত, ক্ষমা প্রার্থনা সুরে বলল মিল্টন অ্যারবোগাস্ট। বুঝতে পারছি আপনার খুব লেগেছে, কিন্তু আপনি মিস্টার লোরিকে এভাবে অভিযুক্ত করতে পারেন না। চোর ধরা পড়ে টাকা উদ্ধার না হওয়া পর্যন্ত আন্দাজে কারো সম্পর্কে নেতিবাচক উক্তি করা ঠিক নয়। তাছাড়া দেখুন, মিস মেরিকে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে। টাকাটা তার হাতে আসার পর থেকে তিনি লাপাত্তা। বাড়িতেও তিনি ওই টাকা রাখেননি, ওটা একদম উধাও। তার গাড়িটিও উধাও, সেই সঙ্গে তিনিও। সিগারেটটা শেষ হয়ে এসেছিল, ওটা অ্যাশট্রেতে ফেলে দিল অ্যারবোগাস্ট। সব মিলে আপনার বোনকে সন্দেহ করা যায় বই কি। চোখে জল এসে গেল লীলার। ফোপাতে ফোপাতে বলল, না, যায় না। আমি যখন পুলিশে খবর দিতে যাচ্ছিলাম তখন আপনি আর মিস্টার লোরি আমাকে বারণ করেছেন। আপনি বলেছিলেন পুরো ব্যাপারটা গোপন রেখে কয়েকদিন অপেক্ষা করতে। মেরি নাকি এর মধ্যে মনস্থির করে টাকাটা ফেরত দেবে। আপনাকে আমি যা বলেছিলাম তার একটা কথাও আপনি বিশ্বাস করেননি, কিন্তু আমি জানি মেরি টাকা চুরি করেনি। কেউ হয়তো টাকার ব্যাপারটা জানতো, সেই হয়তো ওকে কিডন্যাপ করেছে। অ্যারবোগাস্ট শ্রাগ করল, চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, এগিয়ে গেল লীলার দিকে। তার কাঁধে হাত রেখে বলল, শুনুন মিস ক্রেইন, আপনার বোন কিডন্যাপড হননি। তিনি বাড়ি গিয়ে জিনিসপত্র গুছিয়ে গাড়ি করে বেরিয়ে পড়েছিলেন একা। আপনাদের বাড়িওয়ালি তাকে যেতে দেখেছে। সুতরাং যুক্তিতে আসুন। আমি যুক্তি নিয়েই কথা বলছি, কিন্তু আপনি অযৌক্তিক কথা বলছেন। আমাকে এখানে অনুসরণ পর্যন্ত করেছেন। এদিক ওদিক মাথা নাড়ালো অ্যারবোগাস্ট। কীভাবে বুঝলেন আমি আপনাকে এখানে অনুসরণ করে এসেছি? তাহলে আপনি এই সময় এখানে কেন? মেরি এবং স্যামের সম্পর্কের কথা আপনার জানার কথা নয়। আমি ছাড়া এই কথা কেউ জানে না। এমনকি স্যাম লুমিস নামে কে একজন আছেন তাও আপনার জানার কথা না। ভুল বললেন। আপনার বোনের টেবিলে যে খামটা দেখেছিলাম ওতে মিস্টার স্যামের ঠিকানা লেখা ছিল। পকেট থেকে একটা খাম বের করলো সে। আমার চিঠি! লাফিয়ে উঠল স্যাম। খামটা কেড়ে নেওয়ার জন্য হাত বাড়াতেই অ্যারবোগাস্ট ওটাকে ওর নাগালে বাইরে ঠেলে দিল। এটার আপনার কোনো প্রয়োজন নেই, বলল সে। এটার মধ্যে কোনো চিঠি ছিল না। খামটা আমি নিয়েছি কারণ মিস মেরির হাতের লেখা আমার চেনার দরকার ছিল। অবশ্য আমি গত বুধবার সকালে এখানে পৌঁছার পর থেকে এটাকে নিয়ে কাজ শুরু করেও দিয়েছি। লীলা রুমাল দিয়ে চোখ মুছতে মুছতে বলল, আপনি বুধবার এখানে এসেছেন? জি। সুতরাং বুঝতেই পারছেন আমি আপনার পিছু নেইনি। আপনার আগেই এখানে চলে এসেছি। আপনার বোনের বিছানার পাশে মিস্টার স্যামের একখানা ছবিও ছিল।
ফলে দুয়ে দুয়ে 4 মিলিয়ে নিতে আমার অসুবিধে হয়নি। আমি $40,000 হাতে পেলে কি করতাম? প্রথমেই শহর ছেড়ে পালাতাম। কিন্তু কোথায় যেতাম? কানাডা, মেক্সিকো, ওয়েস্ট ইন্ডিজ? উহুম, বেশি ঝুঁকি হয়ে যায়। তাছাড়া অনেক দূরে যাওয়ার মতো বিশেষ পরিকল্পনা না থাকলে খুব স্বাভাবিকভাবেই আমি আমার প্রিয়জনের কাছে চলে যেতাম। মেরিও তাই করেছেন। চলে এসেছেন তার প্রেমিকের কাছে। স্যাম দুম করে ঘুষি মারল টেবিলের ওপর। অ্যাশট্রে থেকে সিগারেটের বাটগুলো লাফিয়ে উঠল। অনেক হয়েছে, রেগে গেল সে। তখন থেকে খালি একতরফা ভাবে অভিযোগ করে চলেছেন, অথচ প্রমাণ করতে পারেননি কিছুই। এভাবে ফালতু অভিযোগ করার অধিকার আপনার নেই। মিল্টন অ্যারবোগাস্ট আরেকটি সিগারেট ধরল। আপনি প্রমাণ করতে চাইছেন, তাই তো? আপনার কি ধারণা বুধবার সকাল থেকে এখানে বসে আমি ঘোড়ার ঘাস কাটছি? আপনার প্রেমিকা গাড়ির খোঁজ আমি পেয়েছি। আপনি আমার বোনের গাড়ির খোঁজ পেয়েছেন? লাফিয়ে উঠল লীলা। জি। আমি ধারণা করেছিলাম তিনি গাড়ি বদল করবেন। তাই আমি শহরের সমস্ত ডিলারদের কাছে খোঁজ নেই। পুরানো গাড়ির ডিলাররা তখন মিস ক্রেনের গাড়ির বর্ণনা এবং লাইসেন্স নম্বরটা আমাকে দেয়। টাকা তিনি পুরোটাই পেড করে দিয়েছিলেন। দ্বিতীয় গাড়িটা তিনি যেখান থেকে চেঞ্জ করেছেন সেই জায়গাটাও আমি আবিষ্কার করলাম। তিনি তুলসা থেকে গত শনিবার হাইওয়ে ধরে আসছিলেন এবং এদিকেই আসছিলেন। 16 ঘন্টা টানা গাড়ি চালিয়েছেন। দুবার গাড়ি পাল্টেছেন। পথে যদি কোনো দুর্ঘটনা না ঘটে থাকে তাহলে মিস ক্রেনের শনিবার রাতে এখানে পৌঁছে যাওয়ার কথা। হয়তো বা, বলল স্যাম। কিন্তু সে আসেনি। দেখুন, আপনি প্রমাণ চাইলে আমি দিতে পারি। গত শনিবার রাতে আমি লিজিয়ন হলে ছিলাম, তাস খেলছিলাম। অনেকেই এ ব্যাপারে সাক্ষী দেবে। রোববার সকালে আমি চার্চে যাই, বিকেলে ডিনার করি। হাত তুলে বাধা দিল অ্যারবোগাস্ট। আপনার ব্যাপারে আমি খোঁজখবর আগেই নিয়েছি। তাহলে দেখা যাচ্ছে আপনার সঙ্গে সত্যিই মিস ক্রেনের সাক্ষাৎ হয়নি। তবে নিশ্চয়ই কিছু একটা গোলমেলে ব্যাপার ঘটেছে। আমাকে আবার নতুন করে কাজ শুরু করতে হবে। পুলিশে জানলে কেমন হয়? জানতে চাইল লীলা। আমার মনে হয় আপনার পুলিশে খবর দেওয়াই উচিত। যদি সত্যি কোনো দুর্ঘটনা ঘটে থাকে। জিভ দিয়ে শুকনো ঠোঁট চাটল সে। তাহলে তো তুলসা থেকে শুরু করে এখানকার সমস্ত হাসপাতালে একা আপনার পক্ষে খবর নেওয়া সম্ভব হবে না। কে জানে মেরি এখন কোথায় অজ্ঞান হয়ে পড়ে আছে। বলতে বলতে গলা ধরে এলো লীলার। স্যাম লীলার কাঁধে চাপ দিয়ে বলল, অলক্ষণে কথা বল না তো। ওরকম কিছু হলে তুমি খবর পেয়ে যেতে। মেরি ঠিকই আছে। লীলার কাঁধের ওপর দিয়ে সে অ্যারবোগাস্টের দিকে তাকালো। আপনি তো একা একা সমস্ত কাজ করতে পারবেন না। পুলিশে খবর দিচ্ছেন না কেন? মেরি নিখোঁজ হয়েছে। পুলিশের কাছে এভাবে রিপোর্ট করলে ওরা হয়তো ওকে খুঁজে বের করতে পারবে। অ্যারবোগাস্ট তার স্টেটসন হ্যাটে তুল নিল। পুলিশের ছুলে 18 ঘা, জানিনি তো। আমরা চাইছি যতদূর সম্ভব গোপনে কেসটা সুরাহা করতে। কোম্পানির গুডউইল রক্ষা করাই আমাদের উদ্দেশ্য। তাহলে মিস মেরিরও লোক জানাজানির ভয় থাকবে না। অবশ্য যদি আমরা তার এবং টাকাগুলোর সন্ধান পাই তাহলেই। কিন্তু আপনার কথা মতো মেরির যদি এতদূর এসেই থাকে তাহলে আমার সঙ্গে দেখা করলো না কেন? আপনার মতো আমিও এই প্রশ্নের উত্তর জানতে চাই। আপনি আর 24টা ঘন্টা অপেক্ষা করতে পারবেন? জিজ্ঞেস করল অ্যারবোগাস্ট। কেন? নতুন কোনো পরিকল্পনা এসেছে নাকি মাথায়? আরও চেক করব, তবে তুলসাতে আর যাব না।
হাইওয়ে রেস্টুরেন্ট, ফিলিং স্টেশন, কার ডিলার, মোটেল ইত্যাদি জায়গাগুলো ভালোমতো খোঁজ নেব। হয়তো মিস ক্রেনকে কেউ দেখে থাকতেও পারে, কারণ আমার এখনো বিশ্বাস তিনি অবশ্যই এদিকে এসেছেন। হয়তো এখানে পৌঁছার পর তিনি মন পরিবর্তন করে অন্য কোথাও চলে গেছেন, কিন্তু আমি নিশ্চিত হতে চাই। কিন্তু যদি 24 ঘন্টার মধ্যে কোনো খবর না পান, তাহলে পুলিশের কাছে গিয়ে নিখোঁজ রিপোর্ট করব। ঠিক আছে? স্যাম লীলার দিকে ফিরল। তোমার কি মত? জানি না, আমার মাথায় কিছু আসছে না। আপনি যা ভালো মনে করেন তাই করুন। অ্যারবোগাস্টের দিকে তাকিয়ে মাথা ঝাঁকালো স্যাম। ঠিক আছে, তবে তাই হোক। তবে আপনাকে একটা কথা স্পষ্ট বলে দিচ্ছি, কালকের মধ্যেও যদি মেয়ের কোনো খোঁজ না পান এবং পুলিশে খবর না দেন, তাহলে আমি কিন্তু নিজে যাব পুলিশের কাছে। জ্যাকেটটি তুলে নিল অ্যারবোগাস্ট। হোটেলে বোধ হয় আমি রুম পেয়ে যাব, কি বলেন? কিন্তু মিস লীলা, আপনি কি করবেন? লীলা স্যামের দিকে তাকালো। আমি ওর ব্যবস্থা করব, বলল স্যাম। কাল কিন্তু এখানে আমরা আপনার জন্য অপেক্ষা করব, মনে রাখবেন। এই প্রথম হাসল মিল্টন অ্যারবোগাস্ট। তা আমি জানি, বলল সে। আপনাদের কষ্ট দেওয়ার জন্য দুঃখিত, কিন্তু আমার কর্তব্য তো আমাকে করতেই হবে। লীলার উদ্দেশ্যে নট করল সে। আমরা আপনার বোনের খোঁজ পেয়ে যাব, কিছু ভাববেন না। বেরিয়ে গেল সে। সামনের দরজা বন্ধ হওয়ার আগেই লীলা স্যামের কাঁধে মুখ লুকিয়ে কাঁদতে শুরু করলো। স্যাম, কাঁদতে কাঁদতে বলল সে, আমার খুব ভয় করছে। মেয়ের যদি সত্যি কিছু হয়ে যায়। আরে বোকা মেয়ে, কাঁদে না। ওর মাথায় হাত বোলাতে বোলাতে বলল স্যাম, আমার ওপর বিশ্বাস রাখো, সব ঠিক হয়ে যাবে। হঠাৎ লীলা সরে গেল স্যামের কাছ থেকে। তার অশ্রু সজল চোখ বিস্ফোরিত হয়ে উঠল। নিচু কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, আপনাকে আমি বিশ্বাস করব কেন স্যাম? আপনি তো অ্যাডভোকেটের কাছে মিথ্যা কথাও বলতে পারেন। শপথ করে বলুন, মেরি সত্যি এখানে আসেনি? আপনি টাকার ব্যাপারে কিছুই জানেন না? মাথা নাড়ল স্যাম। আমি শপথ করেই বলছি লীলা, টাকার ব্যাপারে আমি কিছুই জানি না। দেয়ালের দিকে মুখ ফিরিয়ে দাঁড়ালো লীলা। আপনি হয়তো সত্যি কথাই বলছেন। মেরি তো আমাদের যে কারোর সঙ্গে দেখা করতে পারত, তাই না? কিন্তু সে তা করেনি। আমি আপনাকে বিশ্বাস করছি স্যাম, কিন্তু এটা ভাবতেও কষ্ট হয়েছে নিজের বোন এমন। এসব কথা বাদ দাও তো, বাধা দিল ওকে স্যাম। তোমার এখন কিছু খাওয়া দরকার, তারপর লম্বা ঘুম দেবে। দেখবে কাল সব কিছু আবার ঠিক হয়ে গেছে। আপনার তাই মনে হয় স্যাম? হ্যাঁ, মনে হয়। জীবনে এই প্রথম কোনো মেয়েকে মিথ্যে আশ্বাস দিল সে। ৮ অসহ্য প্রতীক্ষার পর রাত ভোর হলো। শনিবার এলো। স্যাম তার দোকান থেকে লীলার হোটেলে ফোন করলো। লীলা জানালো সে কিছুক্ষণ আগে নাস্তা সেরেছে, তবে মিল্টন অ্যারবোগাস্টের সঙ্গে তার দেখা হয়নি। সম্ভবত সে আগেভাগেই কাজে বেরিয়েছে। অ্যারবোগাস্ট আমার জন্য একটা মেসেজ রেখে গেছে। বলেছে আজ কোনো এক সময় সে ফোন করবে, বলল লীলা। রুমে একা একা বসে থেকে কি করবে, বলল স্যাম। তার চেয়ে আমার এখানে চলে এসো। আমরা লাঞ্চ করার পর হোটেলে খবর নিতে পারবো অ্যারবোগাস্ট ফোন করেছিল কিনা। অথবা অপারেটরকে বলবো কোনো ফোন এলে কলটা আমার এখানে ট্রান্সফার করে দিতে। লীলা রাজি হলো। স্যাম স্বস্তির নিঃশ্বাস ফেলল। লীলা একা থাকবে এটা তার মনোপুত নয়। একা থাকলে বোনের কথা ভেবে
মেয়েটা আবার কেঁদে কেটে অস্থির হতে পারে। মেরিকে নিয়ে কোনো অশুভ চিন্তা মনে ঠাঁই দিতে চায় না স্যাম, কিন্তু অ্যারবোগাস্টের যুক্তিও একেবারে খেলে ফেলে দেওয়া সম্ভব হচ্ছে না। টাকাটা নেয়ার পর মেরি নিশ্চয়ই এখানে আসার প্ল্যান করেছিল। অবশ্য যদি সে সত্যি টাকাটা নিয়ে থাকে তাহলে। মেরি চোর, একথা ভাবলেই গা গুলিয়ে আসে স্যামের। তার মতো মেয়েকে কিছুতেই এই ভূমিকায় মেনে নেওয়া যায় না, কারণ মেরির স্বভাব চরিত্র সে ভালো করেই জানে। আসলেই কি সে মেরিকে ভালো করে জানে? নিজেকে প্রশ্ন করল স্যাম। কাল সারা রাত মেরিকে নিয়ে ভেবেছে সে। আবিষ্কার করেছে যতটা মনে করে তার চেয়ে অনেক কম জানে সে তার প্রেমিকা সম্পর্কে। আসলে ভাবল স্যাম, পরস্পরকে আমরা কতটুকুই বা চিনি, কতটুকুই বা জানি। মানুষের মন বোঝা বড় দায়। ওদের শহরের বুড়ো টমকিন্সের কথাই ধরা যাক। স্কুলের সুপারিনটেনডেন্ট ছিল সে, রোটারি ক্লাবের হোমরা চোমরা ব্যক্তি। কিন্তু সেই বুড়োই যে তার বউ এবং 16 বছরের মেয়েটাকে ঘর থেকে তাড়িয়ে দেবে তা কে ভেবেছিল? আর জুয়ারি মাইক ফিশার যে তার সমস্ত জীবনের সঞ্চিত সম্পদ প্রেসকাইটেরিয়ান অরফান হোমে এতিম শিশুদের জন্য দান করবে, কল্পনাও করেছিল কেউ? জনের কর্মচারী বব সামারফিল্ড সৈন্যবাহিনীতে কাজ করার সময় পিস্তলের বাট দিয়ে তাদের পাদ্রির মাথা ফাটাতে গিয়েছিল। দীর্ঘ 1 বছর ওর সঙ্গে কাজ করার পর সেদিন মাত্র ঘটনাটি জেনেছে সে। অথচ ববের মতো শান্ত, ভদ্র, নির্বিরোধী ছেলে হয়ই না। স্যাম দেখেছে 20 বছর সুখে ঘর করার পর প্রৌঢ়া স্ত্রী তার স্বামী সংসার ছেড়ে ছেলে বয়সীদের হাত ধরে ভেগে গিয়েছে। দেখেছে অত্যন্ত সৎ বলে পরিচিত ব্যাংক কেরানিকে তহবিল তছরূপের দায়ে গ্রেফতার হতে। সুতরাং ভবিষ্যতে কে কি করবে না করবে তা কেউ বলতে পারে না। অতএব মেরি টাকা চুরি করলে করতেও পারে। হয়তো সে তার দিনার শীত করার জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিল। তারপর নিজের কাজ সামলাতে পারেনি। স্যামের জন্যই হয়তো সে চুরি করেছে। ভেবেছে এখানে পৌঁছে টাকার ব্যাপারে একটা বিশ্বাসযোগ্য গল্প তাকে বানিয়ে বলবে। স্যাম ওটা বিশ্বাসও করবে। হয়তো মেরি চেয়েছিল এই টাকা নিয়ে তারা দুজনে মিলে দূরে কোথাও চলে যাবে। টাকাটা যদি মেরি নিয়েই থাকে তাহলে এই কারণেই সে নিয়েছে। কিন্তু তারপরও প্রশ্ন থেকেই যায়, টাকা নিয়ে সে স্যামের সঙ্গে দেখা করল না কেন? তুলসা থেকে সে আবার কোন দিকে গেল? তাহলে কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, নাকি কোনো বদলোকের পাল্লায়? না, আর ভাবতে পারছে না স্যাম। চিন্তাগুলো বারবার জট পাকিয়ে যাচ্ছে। দুদিন আগেও সে ভাবতে পারেনি মেরিকে নিয়ে এমন অবিশ্বাসের কথা ভাবতে হবে। লীলা যেন তার এই সন্দেহের ব্যাপারটা কিছুতেই টের না পায়। নিজেকে সতর্ক করল স্যাম। ফ্রেশ মুড নিয়ে লীলা ঢুকলো স্যামের দোকানে। তাকে এখন উৎফুল্ল দেখাচ্ছে। লাইট ওয়েট স্যুটে লাগছিল চমৎকার। বব সামারফিল্ডের সঙ্গে লীলার পরিচয় করে দিল স্যাম। তারপর লাঞ্চ করার জন্য বেরিয়ে পড়ল। খেতে খেতে লীলা অনিবার্যভাবে মেরি এবং মিল্টন অ্যারবোগাস্টের প্রসঙ্গ তুলল। অ্যারবোগাস্ট কোনো খবর পেল কি না এ নিয়ে বারবার প্রশ্ন করল স্যামকে। সব প্রশ্নের সংক্ষিপ্ত জবাব দিল স্যাম। বেশি কথা বলল না, যদি মুখ ফসকে মেরি সম্পর্কে কোনো অপ্রীতিকর মন্তব্য বেরিয়ে আসে সেই ভয়ে। লাঞ্চ করে হোটেলে ঢুকলো স্যাম। বিকেলের দিকে লীলার কোনো ফোন এলে সেটা তার দোকানের নম্বরে ট্রান্সফার করার ব্যবস্থা করল। তারপর ফিরে এলো দোকানে। খদ্দের সামলালো বব।
দোকানের পেছনের ঘরে বসে লীলার সঙ্গে কথা বলতে লাগলো স্যাম। মাঝে মাঝে অবশ্য দু একজন খদ্দেরের সঙ্গে কথা বলার জন্য ওকে উঠতে হলো, কিন্তু বব মোটামুটি ভালোই ম্যানেজ করলো সব কিছু। স্যামের সাহচর্যে ধীরে ধীরে সহজ হয়ে এলো লীলা। রেডিও খুলে গান শুনতে শুনতে তন্ময় হয়ে গেল সে। চমক ভাঙল স্যামের ডাকে, বার্টকের কনসার্টো ফর অর্কেস্ট্রা, তাই না? ঘরে ঢুকে জানতে চাইল সে। ওর দিকে তাকালো লীলা, হাসল। ঠিক ধরেছেন, আপনি দেখছি গান বাজনা সম্পর্কে অনেক খবর রাখেন। এতে অবাক হওয়ার কি আছে, এই বয়সটাই হাইফাই মিউজিক শোনার, জানোই তো। মফস্বলে বাস করি বলে গান বাজনা, শিল্পকলা, বই পড়া ইত্যাদির প্রতি আগ্রহ থাকবে না ভাবো কি করে? আমি এসব খুব পছন্দ করি এবং গান বাজনার জন্য প্রচুর সময়ও ব্যয় করি, বুঝলে? লীলা বলল, বুঝলাম। আপনি লোহা লক্করের ব্যবসা করলেও রসকসহীন নন, কিন্তু এদিকে তো চারকে বাঁচতে চলল, অথচ মিল্টন অ্যারবোগাস্টের এখনও কোনো খবর নেই। খবর হবে, ধৈর্য ধরো, সময় হলে সে ঠিকই খবর দেবে। কিন্তু আমি আর ধৈর্য ধরতে পারছি না, আমার খুব চিন্তা হচ্ছে। আপনি 24 ঘন্টা সময় দেওয়ার কথা বলেছেন, তারপর কিন্তু পুলিশে যাবেন কথা দিয়েছেন। অবশ্যই যাব, কিন্তু সেই 24 ঘন্টা শেষ হতে এখনও 4 ঘন্টা বাকি। তবে আমার ধারণা এর মধ্যে অ্যারবোগাস্ট ফোন করবে। হয়তো করবে, কিন্তু স্যাম, সত্যি করে বলুন তো, আপনি আমার মতো নার্ভাস ফিল করছেন না? করছি। আমি বুঝতেও পারছি না অ্যারবোগাস্ট ফোন করতে এত দেরি করছে কেন। এই এলাকা চেক করার মতো খুব বেশি জায়গা নেই। রাতের খাবার খাওয়ার মধ্যে যদি সে কোনো খবর না দেয়, তাহলে আমি চেম্বার্সের কাছে যাব। কে সে? চেম্বার্স, এখানকার শেরিফ। স্যাম, আমি কথা শেষ করতে পারল না লীলা। তার আগেই স্টোরে ফোন বেজে উঠল। এক লাফে স্টোরে গিয়ে হাজির হলো স্যাম। বব সামারফিল্ড রিসিভার এগিয়ে দিয়ে বলল, আপনার ফোন। স্যাম কানের রিসিভার লাগাতে লাগাতে লক্ষ্য করল লীলা ওর পিছু পিছু বেরিয়ে এসেছে ঘর থেকে। হ্যালো, স্যাম লুমিস বলছি। অ্যারবোগাস্ট, আপনারা বোধহয় আমার জন্য খুব চিন্তায় পড়ে গেছেন, তাই না? অবশ্যই, লীলা এবং আমি সেই দুপুর থেকে এখানে বসে আছি আপনার ফোনের জন্য। কোনো খবর পেলেন? কয়েক সেকেন্ডের জন্য নীরবতা নেমে এলো। তারপর অ্যারবোগাস্ট বলল, বলার মতো এখনো কিছু জানতে পারিনি। তাহলে সারাদিন কি করলেন? কোথায় ছিলেন এতক্ষণ? কোথায় ছিলাম না বলুন, পুরো এলাকা চষে বেরিয়েছি। এখন আমি পাইন থেকে কথা বলছি। শহরের একেবারে শেষ প্রান্তে জায়গাটা, তাই না? মাঝের হাইওয়েটা দেখেছেন? হ্যাঁ, তবে আরেকটা রাস্তা নাকি আছে শুনলাম। ঠিকই শুনেছেন, পুরানো হাইওয়ে। তবে ওটা এখন আর কেউ ব্যবহার করে না, একেবারেই খারাপ রাস্তা। এমনকি কোনো ফিলিং স্টেশন পর্যন্ত নেই। কিন্তু এখানকার এক রেস্টুরেন্টে এক লোক আমাকে বলল ওই রাস্তায় নাকি একটা মোটেল আছে। ও হ্যাঁ হ্যাঁ, একটা পুরনো বাড়ি আছে বটে, কিন্তু ওটা এখনও চালু আছে কি না আমি জানি না। ওখানে গিয়ে আপনার কোনো লাভ হবে বলে মনে হয় না। ওটাই আমার লিস্টের শেষ জায়গা। যখন ফিরেই আসছি তখন একবার ঢু মেরেই যাই। আপনার ওদিকে খবর কি? মেয়েটার কি অবস্থা? গলা নামালো স্যাম।
ও আমাকে পুলিশের কাছে যাওয়ার জন্য তাড়া দিচ্ছে। আমি ফিরে না আসা পর্যন্ত অপেক্ষা করুন না। কতক্ষণ লাগবে আপনার আসতে? বড়জোর ১ ঘন্টা, যদি মোটেলে কিছু না পাই। একটু ইতস্তত করে অ্যারবোগাস্ট বলল, দেখুন, আমরা তো পরস্পরের সঙ্গে সমঝোতা করেই কাজে নেমেছি। আমি ফিরে আসা পর্যন্ত অনুগ্রহ করে অপেক্ষা করুন। তারপর দরকার হলে আমিও আপনাদের সঙ্গে পুলিশের কাছে যাব। একসঙ্গে কাজ করলে কাজটা আমাদের জন্য আরও সহজ হয়ে উঠবে। ঠিক আছে, আপনাকে ১ ঘন্টা সময় দেয়া গেল, বলল স্যাম। আমরা দোকানেই আছি। রিসিভার রেখে ঘুরে দাঁড়ালো সে। কি বলল লোকটা? জিজ্ঞেস করলো লীলা। কোনো খবর জোগাড় করতে পেরেছে নাকি পারেনি? না, পারেনি। তবে সে এখনো হাল ছাড়েনি, চেষ্টা চালিয়ে যাচ্ছে। আরও একটা জায়গায় ঢুঁ মারবে বলল। মাত্র একটা জায়গা বাকি? হতাশ হয়েও না, হয়তো ওখান থেকেই সে কোনো খবর পেয়ে যেতে পারে। আর না হলে সে ১ ঘন্টার মধ্যে ফিরে আসবে বলেছে। আমরা শেরিফের কাছে যাব। বেশ, আমরা অপেক্ষা করব, তবে ১ ঘন্টার বেশি কিছুতেই নয়। পরবর্তী ঘন্টাটা যেন দুঃসহ যন্ত্রণার মধ্য দিয়ে কাটল। স্যামের ভাগ্য ভালো, শনিবারের সন্ধ্যাতেও দোকানে হঠাৎ করে লোকজনের ভিড় বেড়ে গেল। কিন্তু কাজ করতে করতেও মনের মধ্যে একটা কাঁটা ঠিকই খচখচ করতে লাগলো। বারবার মন বলল, মেরির কোনো একটা দুর্ঘটনা ঘটেছে। স্যাম! ঘুরে তাকালো স্যাম। লীলা ঘর থেকে বেরিয়ে এসেছে। হাত ঘড়ির দিকে নির্দেশ করল সে। স্যাম ১ ঘন্টা পার হয়ে গেছে। তাই তো? কিন্তু ওকে আর কয়েক মিনিট সময় দেওয়া যায় না? তাছাড়া আমাকে দোকানও বন্ধ করতে হবে। ঠিক আছে, কিন্তু কয়েক মিনিটের চেয়ে বেশি কিছুতেই নয়। আপনি তো জানেন আমার মনের অবস্থা। জানি লীলা। লীলার নরম বাহুতে হাত রাখল স্যাম, চাপ দিল। হেসে বলল, অত চিন্তা করো না, ও কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। কিন্তু মিল্টন অ্যারবোগাস্ট এলো না। স্যাম এবং বব তাদের শেষ খদ্দেরটিকে বিদায় করল ৫:৩০ নাগাদ। রেজিস্ট্রি চেক করলো স্যাম। বব দোকানে শাটার নামালো, কিন্তু এখনও অ্যারবোগাস্টের কোনো পাত্তা নেই। আলো টালো নিভিয়ে সে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। স্যাম দরজা বন্ধ করার জন্য এগিয়ে গেল। এখন, বলল লীলা, এখন চলুন যাই। আপনি যদি না যেতে চান তাহলে আমি। দাঁড়াও, বলল স্যাম, কথা বলো না, ফোন বাজছে। ঝাঁপিয়ে পড়ল সে ফোনের ওপর। হ্যালো, অ্যারবোগাস্ট বলছি। কোত্থেকে বলছেন? আপনি বলেছিলেন। কি বলেছিলাম ভুলে যান। অ্যারবোগাস্টের কণ্ঠ নিচু কিন্তু উত্তেজিত। আমার হাতে একদম সময় নেই, মোটেলের বাইরে দাঁড়িয়ে কথা বলছি। শুনুন, আপনার বান্ধবী এই হোটেলে ছিলেন গত শনিবার রাতে। মেরি? আপনি শিওর? ১০০ বার শিওর। আমি রেজিস্টার বই চেক করার সময় কৌশলে মিস মেরির হাতের লেখার সঙ্গে মিলিয়ে দেখেছি। জেন উইলসন নামে তিনি এখানে উঠেছিলেন ভুয়ো একটা ঠিকানা দিয়ে। নাম দুটো হলেও হাতের লেখা এক। সন্দেহ নেই, জেন উইলসনই আমাদের মেরি ক্রেন। তবে প্রমাণের জন্য রেজিস্ট্রি এন্ট্রি ফটোস্টেট করতে হলে আদালতে অনুমতি লাগবে। আর কি খবর জেনেছেন? গাড়ির বর্ণনা। যে গাড়িতে মিস মেরি এসেছিলেন তার বর্ণনা আমি জানি। হোটেলের মালিকও একই বর্ণনা দিচ্ছে। এত সব খবর জানলেন কি করে? লোকটাকে আমার ব্যাজ দেখাতেই কাজ হয়ে গেল। আর গাড়িটার কথা বলতেই সে কেমন উত্তেজিত হয়ে উঠল।
নরমান বেটস নামের এই লোকটা কেমন টাইপের? আপনি চেনেন ওকে? না, চিনি না। নাম শুনেছি শুধু। লোকটা বলছে শনিবার রাতে আপনার বান্ধবী তার মোটেলে আসে ৬টার দিকে। অ্যাডভান্স টাকা পে করে দেয়। ওই দিন খুব বৃষ্টি হচ্ছিল। মিস মেরি একমাত্র কাস্টমার ছিলেন। তিনি নাকি পরদিন ভোরেই চলে যান। নরমান বেটস বলছে ঘুম থেকে উঠে সে নাকি মেরিকে দেখেনি। এই লোক তার মাকে নিয়ে মোটেলের পেছনে একটা বাড়িতে থাকে। ও কি সত্যি বলছে? বুঝতে পারছি না ঠিক। মানে? লোকটাকে ভয় দেখিয়েছিলাম যে মেরির গাড়িটা চোরাই, ওটাকে নিয়ে গোলমাল হয়েছে। তার মুখ দিয়ে হঠাৎ অসাবধানে বেরিয়ে পড়ল যে সে মিস মেরিকে তার বাড়িতে দাওয়াত করে নিয়ে গিয়েছিল রাতের খাবার খেতে। ব্যাস, তারপর আর কিছুই সে জানে না। আমার সন্দেহ ওর মা বোধহয় কিছু জানে। আপনি তার সঙ্গে কথা বলেছেন? না, কিন্তু এখন কথা বলতে যাচ্ছি। তবে নরমান বেটস বারবার বলছে তার মা নাকি খুব অসুস্থ, কারোর সঙ্গে দেখা করার মতো অবস্থা তার নেই। কিন্তু আমি ভদ্র মহিলাকে তার বেডরুমের জানালার পাশে বসে থাকতে দেখেছি। লোকটাকে বলেছি সে আমাকে যতই জোর করুক না কেন, আমি তার মায়ের সঙ্গে দেখা করবই। কিন্তু জোর করে দেখা করা কি ঠিক হবে? দেখুন, আপনি আপনার প্রেমিকার খবর জানতে চান, তাই না? আর নরমান বেটসের সার্চ ওয়ারেন্ট সম্পর্কে কোনো ধারণা আছে বলে মনে হলো না। একটু ঝাড়ি দিতেই সে বাড়ির ভিতর সুরসুর করে ঢুকে পড়েছে। বলেছে তার মাকে রেডি হতে বলার জন্য যাচ্ছে সে। এই ফাঁকে আপনার কাছে ফোন করেছি, সুতরাং খবর জানতে চাইলে অপেক্ষা করুন। ওই তো লোকটা এইদিকেই আসছে। তাহলে রাখলাম, কেমন? ফোন ছেড়ে দিল মিল্টন অ্যারবোগাস্ট। স্যাম সব কথা খুলে বলল লীলাকে। এখন একটু ভালো লাগছে? জানতে চাইল সে। হ্যাঁ, কিন্তু যদি জানতে পারতাম। জানবো, কিছুক্ষণের মধ্যে জানতে পারবো। আপাতত অপেক্ষা করা ছাড়া অন্য কোনো উপায় নেই। 9, প্রতি সপ্তাহে একদিন দাড়ি কামায় নরমান বেটস। শনিবার। কিন্তু দাড়ি কামাতে ভালো লাগে না ওর। আয়নার সামনে দাঁড়ালেই কেমন অস্বস্তি হয়। আয়নার দাগগুলো চোখে বড় লাগে। হয়তো দোষটা আয়নার নয়, ওর চোখের। হ্যাঁ, তাই হবে। নরমানের মনে পড়ে ছোটবেলায় আয়নার সামনে ন্যাংটো হয়ে দাঁড়াতে তার কী ভালো লাগতো। একবার মা তাকে এই অবস্থায় দেখে ফেলে। রূপোর বড় চিরুনিটা ছুঁড়ে মেরেছিল সে তার দিকে। ঠকাস করে মাথায় লেগেছিল ওটা। তারপর থেকে আয়নার দিকে তাকালেই মাথায় যন্ত্রণা শুরু হয় নরমানের। মা শেষ পর্যন্ত তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার ওকে চশমা পরতে বলেন, কিন্তু চশমা নেওয়ার পরও কাজ হয়নি তেমন। আয়নার দিকে চাইলেই মাথায় ব্যথা করতে থাকে। চিরুনি ছুঁড়ে মারার জন্য নরমান প্রথম দিকে মার ওপর খুব রাগ করলেও পরে বুঝেছে আসলে মা সেদিন ঠিক কাজই করেছে। আয়নার সামনে ওভাবে জামা কাপড় খুলে উদম হয়ে দাঁড়ানো রীতিমতো অশ্লীল। বিশেষ করে থলথলে চর্বিওয়ালা এই বিশাল বপু নিয়ে আয়নার সামনে উলঙ্গ হওয়া তো মারাত্মক অপরাধ। অবশ্য হতো যদি চাচা জো মার্কের মতো লম্বা সুঠাম শরীরের অধিকারী, তাহলে ন্যাংটো হওয়ার যৌক্তিকতা ছিল। তোমার চাচার মতো হ্যান্ডসাম মানুষ আর কখনো দেখেছ? মা প্রায়ই বলতো কথাটা। কথাটা সত্য। আমার নিজেও স্বীকার করে জো চাচার মতো সুদর্শন মানুষ দ্বিতীয়টি দেখেনি সে। কিন্তু তারপরও চাচাকে ভয়ানক ঘৃণা করত সে। লোকটাকে চাচা বলে ডাকতে ভয়ানক আপত্তি ছিল তার। তাদের কোনো রক্তের সম্পর্কে আত্মীয় ছিল না সে।
মার বন্ধু। ফার্ম বিক্রির পর তার পরামর্শেই মা এই মোটেল তৈরি করে। লোকটা মাকে যা বলতো মা সুবোধ বালিকার মতো তাই শুনতো। এই ব্যাপারটাই নরমানের কাছে সবচেয়ে অবাক লাগতো। চির পুরুষ বিদেশী মা যে সবসময় বলতো, তোমার বাপই আমার সর্বনাশ করে গেছে। সেই মহিলা কিনা কোথাকার কোন জো মার্কের অঙ্গুলি হেলনে নাচতো। সে যা চাইতো তাই মার সঙ্গে করত। জো চাচার মতো হতে পারলেই বোধহয় ভালো হতো, কিন্তু তা সম্ভব নয়, কারণ চাচা মারা গেছে অনেক দিন, প্রায় 20 বছর। দাড়ি কামাতে কামাতে আয়নার দিকে পিটপিট করে চাইল নরমান বেটস। ভাবল, সময়ের ব্যাপারটা তো আপেক্ষিক। আইনস্টাইন তাই বলে গেছেন। অ্যালিস্টার ক্রোলি, অউসপেন্সকি প্রমুখ বড় বড় আধুনিক মনস্কবিদরাও একই কথা বলেছেন। নরমান এদের সবার বই পড়েছে, কিছু বই তার নিজের সংগ্রহেও আছে, কিন্তু মা ব্যাপারটা পছন্দ করে না। তার ধারণা এসব বই ধর্মের বিরুদ্ধে আচরণ করে লেখা। আসল কারণ ওটা নয়। আসলে বই পড়ে নরমান বড় হোক, তার মধ্যে সচেতনতা আসুক, সে আর ছোট্ট খোকাটি না থাকুক, এটা মা চায় না। নরমান বোঝে তার মধ্যে দুটো সত্তা কাজ করে। সে যখন মায়ের কথা মনে করে তখন একদম শিশুদের মতো হয়ে পড়ে। তার ভাষা, জ্ঞান, মন সব কিছুই বাচ্চা ছেলেদের মতো হয়ে ওঠে। আবার সে যখন নিজস্ব মানসিকতায় ফিরে আসে তখন সাবালকত্ব ফিরে পায়। মায়ের ছোট্ট খোকা হওয়ার সমস্যা অনেক, কিন্তু সাবালিক নরমান সব সমস্যার সমাধান করতে পারে। মার ভাগ্য ভালো, সে মনোবিজ্ঞানের ওপর অনেক বই পড়েছে। নইলে এসব বিপদ থেকে উদ্ধার পাওয়া খুব কঠিন হতো। নরমান তার রেজরে আঙ্গুল বোলালো। খুব ধার, সাবধানে দাড়ি না কামালে গাল কেটে রক্তারক্তি অনিবার্য। তবে কাজ শেষ করার পর রেজরটাকে কোথাও লুকিয়ে রাখতে হবে, যাতে মার চোখে না পড়ে। এত ধারালো একটা জিনিস দিয়ে মাকে বিশ্বাস নেই। এজন্যই সে বেশিরভাগ রান্নার কাজ একাই করে, বাসন কোসনও ধোয়। মা এখনো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে। তার ঘর কি নতুন আলপিনের মতোই ঝকঝকে, তকতকে। সে বাড়ির ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেও নরমান সেধে রান্নাঘরের দায়িত্ব নিজে নিয়েছে। নরমানের মা সেদিনকার ব্যাপারে এখনও তাকে কোনো প্রশ্ন করেনি। এজন্য সে মনে মনে খুশিই বলা চলে। সেও উপযাচক হয়ে কিছু বলতে চায়নি। প্রসঙ্গটা যে কেউ উত্থাপন করলে দুজনের জন্য অস্বস্তিকর হতো বলেই হয়তো কেউই ওটাকে নিয়ে ঘাটাঘাটি করতে চায়নি। মা ইচ্ছে করেই হয়তো নরমানকে এড়িয়ে যাচ্ছে। এজন্য বেশিরভাগ সময়ই সে নিজের ঘরে বসে থাকে। হয়তো ভেতরে ভেতরে সে খুব অনুতপ্ত। অবশ্য এটাই স্বাভাবিক, কারণ খুন একটি মারাত্মক অপরাধ। সে তোমার মাথার গোলমাল হলেও তুমি ঠিকই বুঝতে পারবে। মা নিশ্চয়ই এখন বিবেকের যন্ত্রণায় ভুগছে। যন্ত্রণায় ভুগছে নরমান নিজেও, তবে বিবেকের নয়, ভয়ের। গত 1 সপ্তাহ ধরে ভয় তাকে তাড়া করে ফিরছে। বারবার মনে হয়েছে খারাপ কিছু একটা বুঝি ঘটতে যাচ্ছে। যতবার তাদের মোটেলের সামনের রাস্তা দিয়ে গাড়ি গেছে ততবার বুকের মধ্যে লাফিয়ে উঠেছে হৃৎপিণ্ড। পুরনো হাইওয়েতে গাড়ি দেখলেও নার্ভাস হয়ে পড়েছে সে। গত শনিবার নরমান গিয়েছিল জলার ধারে। গাড়ি বোঝাই করেছে জ্বালানি কাঠ দিয়ে। তারপর খুব ভালোভাবে জায়গাটা পরিষ্কার করেছে, যাতে কোনো চিহ্ন না থাকে। মেয়েটার যে দুলটা পেয়েছিল ফেলে দিয়েছে সে ওটাকে জলার মধ্যে। বাকিটার অবশ্য আর খোঁজ পায়নি, কিন্তু নরমান নিশ্চিত তাকে সন্দেহ করার মতো
এখন কোনো ক্লু নেই। কিন্তু তারপরও বৃহস্পতিবার রাতে স্টেট হাইওয়ে পেট্রোলের গাড়ি তার মোটরের সামনে এসে থামলে সে ভয়ে প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিল। কিন্তু পুলিশ অফিসার কি এসেছিল তার ফোন ব্যবহার করতে। পরে নরমান আপন মনে হেসেছে ভয় পাওয়ার কথা ভেবে। কিন্তু ওই সময়ে ব্যাপারটা মোটেই হাসি কিছু ছিল না। মা তার বিছানার কাছে জানালায় বসা ছিল। ভাগ্য ভালো যে অফিসার তাকে দেখতে পায়নি। গত সপ্তাহ ধরে মা প্রায় জানালার ধারে বসে থাকছে। সম্ভবত লোকজনের আগমন তাকেও খুব চিন্তিত করে তুলেছে। নরমান ভেবেছে, বলে ওভাবে জানালার পাশে বসে থাকা ঠিক না। কিন্তু সাহসে কুলোয়নি। বরং মা যেখানে আছে সেখানেই থাকুক। নিচে নামা তার জন্য মঙ্গলজনক নয়। অপরিচিত লোকজনের সঙ্গে মার পরিচয় না হওয়াই ভালো। তারা মা সম্পর্কে যত কম জানবে ততই ভালো। এখন নরমানের মনে হচ্ছে ওই মেয়েটাকে মার সম্পর্কে বলা মোটেও ঠিক হয়নি। নরমানের দাড়ি কামানো শেষ হলো, হাত ধুলো, নিচে গিয়ে মোটেল খোলার জন্য প্রস্তুত হতে লাগলো। এই সপ্তাহে জনা কয়েক খদ্দের তার মোটেলে এসেছে, তবে বেশি নয়। খুব বেশি লোকজন তার এখানে কখনোই আসে না। কিন্তু এটা একদিক থেকে তার জন্য শাপে বর হয়েছে। তাকে ৬ নম্বর রুমটা ভাড়া দিতে হয়নি। ৬ নম্বর রুমটা ছিল ওই মেয়েটার। নরমান ঠিক করলো ওই রুমটা সে আর কাউকেই ভাড়া দেবে না। ওইভাবে চুপি চুপি মেয়ে মানুষের শরীর দেখে নিজের উত্তেজনা প্রশমন মোটেও ঠিক কাজ নয়। সে যদি সেদিন মদ না খেত আর ফুটো দিয়ে ওই মেয়েটাকে না দেখত, এক ধরনের অপরাধবোধ আচ্ছন্ন করল নরমান বেটসকে। যাকগে, যা হবার হয়েছে। বেহুদা ওসব নিয়ে দুশ্চিন্তা করার কোনো মানে নেই। টাই বেঁধে সে বেরিয়ে এলো বাথরুম থেকে। মাকে দেখল আবার জানালার ধারে বসে আছে। কিছু বলবে কিনা ভাবল নরমান, কিন্তু তাতে আবার কথা কাটাকাটি হতে পারে। দরকার নেই বাবা, রকচটা মহিলাকে খামোখা চটিয়ে। সে যেমন থাকতে চায় থাকুক সেভাবে। মাকে এখন ঘরে তালা মেরে রাখে নরমান। বাড়ি এবং মোটেলের সমস্ত চাবি সে তার কাছ থেকে কেড়ে নিয়েছে। মার এখন আর ঘরের বার হওয়ার কোনো উপায় নেই। মা তার ঘরে নিরাপদেই থাকছে, আর নরমানও তার ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারছে। যা ঘটেছে ওটার আর পুনরাবৃত্তি হোক সে চায় না। মার জন্য এটা বরং একদিক থেকে ভালোই হলো। পাগলাগারদের চেয়ে ঘরে বন্দি হয়ে থাকা অনেক ভালো। অফিসে এসে বসল নরমান। যে লোকটা প্রতি সপ্তাহে তোয়ালে দিয়ে যায় সে তার ট্রাক নিয়ে এলো। নরমান আগের থেকেই প্রস্তুত ছিল। নতুন তোয়ালে নিয়ে পুরনোগুলো দিল ধোলাইয়ের জন্য। ইস্ত্রি করা বিছানার চাদর এবং বালিশের ওয়ারও সরবরাহ করলো ড্রাইভার। তারপর চলে গেল। নরমান ৪ নম্বর রুমে ঢুকল। ইলিনয়ের এক ব্যবসায়ী ছিল এই রুমে। ভোরেই চলে গেছে, কিন্তু ঘরটার অবস্থা জঘন্য করে রেখেছে। ঘরটা গোছগাছ করে তোয়ালেগুলোর একটা ব্যবস্থা করে আবার অফিসে এসে বসল নরমান। দেখতে দেখতে ৪টা বাজল, কিন্তু কোনো খদ্দেরের দেখা নেই। বিরক্ত হয়ে উঠল নরমান। কাহাতক আর এভাবে বসে থাকা যায়। গলা ভেজানোর জন্য মনটা উসখুস করে উঠল। দেখতে দেখতে ৪টা বাজল, কিন্তু কোনো খদ্দেরের দেখা নেই। বিরক্ত হয়ে উঠল নরমান। কাহাতক আর এভাবে বসে থাকা যায়। গলা ভেজানোর জন্য মনটা উসখুস করে উঠল। নিজেকে চোখ রাঙালো। বেটা, কসম খেয়েছিস না যে আর মদ খাবি না? এই মদেই
জো চাচাকে খেয়েছে। আর মদের কারণেই মেয়েটাকে সেদিন মরতে হয়েছিল। সুতরাং যতই তেষ্টা লাগুক, মদের বোতলের দিকে হাত বাড়ানো যাবে না কিছুতেই। কিন্তু তারপরও ইচ্ছেটা ক্রমশ জাগে উঠতে থাকলো। মাত্র এক পাত্র। খাবে কি খাবে না ইতস্তত করছে নরমান। এই সময় গাড়িটাকে থামতে দেখল সে মোটেলের সামনে। মাঝবয়সী এক দম্পতি বেরিয়ে এলো ওটা থেকে। অফিসে এসে ঢুকলো তারা। পুরুষটার মাথায় বিশাল টাক, চোখে গাঢ় রঙের চশমা। তার গিন্নি বেজায় মোটা, দরদর করে ঘামছে। $10 দিয়ে ওরা 1 নম্বর রুমটা ভাড়া করলো। লোকটা খাতায় সই করলো মিস্টার এবং মিসেস হারমান প্রিটজলার নামে। ঠিকানা বার্মিংহাম। দেখেই বোঝা যাচ্ছে সাধারণ ট্যুরিস্টেরা। মোটা গিন্নি ঘর দেখার পর কেমন গুমর ঠেকছে বলে অভিযোগ করল। নরমান পাখা খুলে দিতেই সে খুশি হয়ে উঠল। না, এ ঘরে থাকতে তার আর কোনো আপত্তি নেই। নরমান ট্যুরিস্ট দম্পতিকে ঘর বুঝিয়ে দিয়ে আবার আগের জায়গায় বসল। একটা সায়েন্স ফিকশনের পাতা উল্টাতে লাগলো। অন্ধকার ঠেকছে। প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। আলো জ্বালল সে। এই সময় আরেকটি গাড়ি এসে দাঁড়ালো মোটেলের সামনে। ড্রাইভিং সিটে একজন মাত্র আরোহী। সম্ভবত কোনো ব্যবসায়ী হবে। সবুজ রঙের বুইকটার লাইসেন্স প্লেটের দিকে চোখ যেতেই বুক ধক করে উঠল নরমানের। টেক্সাস লাইসেন্স! ওই মেয়েটা জেন উইলসনও তো টেক্সাস থেকে এসেছিল। নরমান সিধে হলো। কাউন্টারের পেছনে গিয়ে দাঁড়ালো। লোকটাকে গাড়ি থেকে নামতে দেখল সে। নুড়ি বেছানো পথে তার জুতোর শব্দ উঠল। নরমানের হৃৎপিণ্ডের ধকধক শব্দের সঙ্গে যেন চমৎকার মিলে গেল ছন্দটা। এটা নিছকও কাকতালীয় ব্যাপার, নিজেকে বোঝালো সে। লোকজন প্রতিদিনই টেক্সাস থেকে আসে, আর আলবামা তো আরও অনেক দূর। সুতরাং ঘাবড়াবার কিছু নেই। ভেতরে ঢুকলো লোকটা। লম্বা, রোগা, ছাই রঙের স্টেটসন হ্যাটের চওড়া কার্নিশে তার মুখের বেশিরভাগ অংশ ঢাকা পড়েছে। গালে ঘন দাড়ি। গুড ইভিনিং, বলল লোকটা। কণ্ঠে কর্তৃত্বের সুর স্পষ্ট। গুড ইভিনিং। নরমান অস্বস্তি ভরে পায়ের ওজন বদলালো। আপনি এই মোটেলের মালিক? জি। আপনার কি ঘর চাই? না, ঠিক তার জন্য আসিনি। আসলে আমি কিছু খবর জানতে এসেছি। সাহায্য করতে পারলে খুশি হব। বলুন, কি জানতে চান? আমি একটি মেয়েকে খুঁজছি। নরমানের হাত কেঁপে উঠল। পরক্ষণে মনে হলো ও দুটোতে কোনো সাড়া পাচ্ছে না সে। পুরো শরীরটাই যেন নিঃসাড় হয়ে আছে। বুকের ভেতর ধকধক শব্দটাও আর নেই। সব কিছু যেন অদ্ভুত রকম শান্ত। ইচ্ছে করলো গলা ফাটিয়ে চিৎকার দেয়। তার নাম ক্রেন, বলল লোকটা। মেরি ক্রেন। টেক্সাসের ফোর্ট ওয়ার্থ থেকে এসেছে। মেয়েটা কি আপনার এখানে উঠেছিল? এখন আর চিৎকার দিতে ইচ্ছে করছে না নরমানের। এখন হাসতে ইচ্ছে করছে। টের পেল হৃৎপিণ্ড আবার স্বাভাবিকভাবে কাজ শুরু করেছে। এখন প্রশ্নের জবাব দিতে আর কোনো অসুবিধা নেই। না, বলল সে, ওই নামে এখানে কেউ আসেনি। আপনি শিওর? অবশ্যই। আমাদের এদিকে ইদানিং লোকজন তেমন আসে না। আর আমার স্মৃতিশক্তি যথেষ্ট ভালো। যারা আসে তাদের কথা আমার মনে থাকে। এই মেয়েটা সপ্তাহখানেক আগে এদিকে এসে থাকতে পারে। দিনটা খুব সম্ভব শনিবার রাত কিংবা রোববার। গত সপ্তাহে এদিকে কেউই আসেনি।
তখন আবহাওয়া খুব খারাপ ছিল। আপনার ঠিক মনে আছে তো? এই মেয়েটা, মানে এই মহিলার বয়স হবে ২৭-২৮, উচ্চতা ৫ ফিট ৫, ওজন ১২০ পাউন্ডের কাছাকাছি, চুলের রং কালো, চোখ নীল। সে ১৯৫৩ মডেলের একটি প্লাইমাউথ সেডান চালাচ্ছিল। তার লাইসেন্স নাম্বার হচ্ছে। নরমান আগন্তুকের কথা শুনেও শুনছে না। চিন্তার ঝড় বয়ে যাচ্ছে মাথার মধ্যে। কেন সে বোকার মতো বলতে গেল এখানে কেউ আসেনি? লোকটা যেভাবে মেয়েটার বর্ণনা দিচ্ছে তাতে বোঝাই যাচ্ছে সে ওর সম্পর্কে ভালোভাবেই জানে। কিন্তু নরমান যেহেতু একবার ব্যাপারটা অস্বীকার করেছে, তখন শেষ পর্যন্ত মিথ্যেই বলে যেতে হবে। তাহলে এই লোক কিছুই প্রমাণ করতে পারবে না। না, মনে হচ্ছে না এই ব্যাপারে আপনাকে কোনো সাহায্য করতে পারবো। আচ্ছা, অন্য কাউকে কি দেখেছেন যার সঙ্গে আমার বর্ণনা মিলে যায়? হয়তো সে অন্য নামেও উঠতে পারে। আপনার রেজিস্টার বইটা যদি একটু দেখতে দিতেন। নরমান লেজার বইয়ের ওপর হাত রেখে মাথা নাড়ল। দুঃখিত মিস্টার, বলল সে। আপনাকে তা আমি কখনোই দেব না। এই জিনিসটা দেখার পরও দেবেন না? আগন্তুক তার পকেটে হাত ঢোকালো। নরমান ভাবল ওকে বুঝি ঘুষ দিতে যাচ্ছে সে। কিন্তু মানিব্যাগ খুলে একটি কার্ড বের করে সে কাউন্টারে রাখল। নরমান কার্ডটি পড়ল। মিল্টন অ্যারবোগাস্ট, বলল লোকটা। প্যারিটি মিউচুয়ালের পক্ষে কাজ করছে।